লিখে রাখুন, ইন্ডিয়া আজ কোনোভাবেই জিতবে না। অভিষেক শর্মা আউট হলেই খেলা শেষ। আজ ওদের ক্রিকেটকে জ্যান্ত কবর দেব আমরা। গত 28 সেপ্টেম্বর পাকিস্তানের নিউজ চ্যানেলগুলোতে বসে সেদেশের ক্রিকেট বিশেষজ্ঞরা ঠিক এই ভাষাতেই বিষ উগড়াচ্ছিল। মাঠের অবস্থাও তখন ভারতের জন্য খুব একটা ভালো ছিল না। মাত্র 20 রানে 3 উইকেট পড়ে যাওয়ায় পাকিস্তানিরা চরম উল্লাস করতে লাগলো। হ্যারিস শ্রফ তো বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ভারতীয় দর্শকদের দিকে তাকিয়ে এমন সব অঙ্গিভঙ্গি করছিল যেটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছিল না। আমরা ভেবেছিলাম ভাগ্যের জোরে ফাইনালে ওঠা পাকিস্তান হয়তো এবার একটু ভদ্রতা শিখবে, কিন্তু ভারতের কয়েকটা উইকেট পড়তেই তাদের আসল চেহারা বেরিয়ে এলো, যেন গর্ত থেকে কালনাগ মাথা চাড়া দিয়ে উঠেছে। কিন্তু তারা জানতো না ভারতীয় ডেরাতেও এমন এক সাপুড়ে বসে আছে যে এই কালনাগদের মাঠের চারিদিকে দৌড় করাবে। আর শেষমেশ হলোও তাই। উইকেটে এসে সে পাকিস্তানি বোলারদের পিটিয়ে তক্তা করে দিলেন এবং তাদের 20 দাঁত ভেঙে একেবারে মাটিতে শুইয়ে দিলেন। ওই দিনের ম্যাচটা এতটাই রোমাঞ্চকর ছিল যে কোনো দর্শকই আশা করি এটাকে মিস করতে চাইবেন না। নমস্কার বন্ধুরা, শুরু হচ্ছে আমাদের আজকের থ্রিলার এপিসোড, ইন্ডিয়া দ্য কিং অফ এশিয়া। এশিয়া কাপের গ্রুপ লিগে এবং সুপার 4-এ ভারতের কাছে হেরে পাকিস্তান বাড়ি যাবার জন্য প্রায় রেডি ছিল, কিন্তু ভাগ্যক্রমে তারা পৌঁছে যায় ফাইনালে। ডু অর ডাই ম্যাচে বাংলাদেশের সাথে মাত্র 135 রান করে জিতে যায় পাকিস্তান। এ যেন মেঘ না চাইতেই জল। যেখানে বাংলাদেশের সহজেই এই ম্যাচ জিতে ফাইনালে ওঠার কথা, সেখানে ফাইনালে উঠে যায় পাকিস্তান। পাকিস্তান নিজেও বিশ্বাস করতে পারছিল না যে তারা ফাইনাল খেলবে, আর খেলবে তো খেলবে কার সঙ্গে? ভারতের সঙ্গে, যাদের কাছে তারা অলরেডি 2 বার পরাজিত হয়েছে এই একই টুর্নামেন্টে। কিন্তু পাকিস্তান ফাইনালে উঠতেই তাদের অহংকার যেন বেড়ে যায়। তারা ভারতকে দেখে নেবে বলে হুমকি দিতে থাকে। আজকে তোরা শেষ, আজকে তোদের দেখিয়ে দেব তোরা জিততে পারবি না। এদিকে 140 কোটি ভারতবাসী তাদের এই হুমকি শুনে হাসবে না কাঁদবে এটাই বুঝে পাচ্ছিল না। অবশেষে এলো সেই দিন, 28 সেপ্টেম্বর, এশিয়া কাপের ফাইনাল। সেদিন দুবাইয়ের স্টেডিয়ামে পা ফেলার জায়গা ছিল না। এদিকে পাকিস্তানি মিডিয়ায় ইন্ডিয়ার নামে সমালোচনার ঝড় বইছে। তাদের বিশ্লেষণ দেখে মনে হচ্ছিল তারা ক্রিকেট বিশ্লেষক না, বরং জ্যোতিষতান্ত্রিক। ভারতের কোনো সুযোগ নেই, এই বল মিথ্যা বলে না, ভারত হারবে। তারা সূর্যকুমার যাদব আর বাকিদের প্লেয়ার বলে মনেই করছিল না। তারা শুধু বলছিল ওদের অভিষেক পড়ে গেলেই সব খেয়ে নেব আমরা। अभिषेक तेरे में दम है, तेरी 7 पुश्तों में दम है, तो तू अब शाहीन को खेल के दिखा ना। तेरे को पहले ओवर में आउट करा तो मैं अपना। ভাবুন একবার, যেই টিম দুদিন আগে ফাইনাল খেলবে কিনা সেই কথা ভাবছিল, আজ তারা ফাইনালে উঠে একেবারে ইন্ডিয়াকে খেয়ে নেওয়ার কথা বলছে। স্টেডিয়ামে পাকিস্তানি সমর্থকরা দলে দলে যোগ দিচ্ছিল ভারতের পরাজয় নিজের চোখে দেখার জন্য। এদিকে ভারত আর পাকিস্তান ফাইনাল খেলবে বলে আমরাও খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমরাও নিজের চোখে দেখতে চাইছিলাম যে কে কাকে খায়। তবে যতই হোক, একটা চাপা টেনশন আমাদের মধ্যেও ছিল। যথারীতি সন্ধ্যে 6:30টায় টস হলো। সূর্য টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন। এই পিচে ভারত আগেও কয়েকবার খেলেছে, কিন্তু আজকের দিনটা ছিল পুরোপুরি আলাদা, কারণ ফাইনালের প্রেসারে খেলা যে কোনো সময় যে কোনো দিকে ঘুরে যেতে পারে। আমাদের চোখের সামনে 2021 সালের সেই ম্যাচটার কথা বারবার ভেসে আসছিল, কারণ সেই দিন আমরা ভেবেছিলাম ভারত খুব সহজেই জিতে যাবে, কিন্তু পাকিস্তানের কাছে 10 উইকেটে হার আমাদের হতাশ করে দিয়েছিল। এই সমস্ত আলোচনার মাঝেই পাকিস্তানের 2 ওপেনিং ব্যাটসম্যান ফারহান আর ফাকর জামান ব্যাট হাতে নামলো। দুজনেই পাওয়ার হিটার, একবার সেট হয়ে গেলে আর কোনো রক্ষে নেই। ভারতের তরফে প্রথম বোলিং করতে আসলো শিবম দুবে। বুমরাকে প্রথম ওভার করতে না দেখায় দর্শকরা কিছুটা অবাক হলো, কিন্তু এই সব কিছুই ছিল সূর্যকুমার যাদবের একটা চাল। কারণ আজকের ম্যাচে হার্দিক না থাকায় একটা বোলিং অপশন কম ছিল, আর এটারই ভরপাই করার জন্য আনা হয়েছিল শিবম দুবেকে। প্রথম ওভারের পরপর 4টে বল শাহিবজাদা ফারহান দাঁড়িয়ে দাঁড়িয়ে ডট খেলো, কিন্তু পঞ্চম বলে একটা 4 মেরে পাকিস্তান তার ইনিংস শুরু করলো। দ্বিতীয় ওভার করতে আসলো বুমরা। গোটা গ্যালারি বুমরা বুমরা বলে চিৎকার করতে লাগলো। সবাই আশা করলো এই ওভারে একটা উইকেট অন্তত পড়বে, কিন্তু কোনো উইকেট আসলো না। 3 ওভার শেষে পাকিস্তানের রান দাঁড়ালো 19, কিন্তু এখনো কোনো উইকেট পড়েনি। বুমরা আবার আসলো। ওভারের প্রথম বলে মিড উইকেটের ওপর দিয়ে শাহিবজাদা ফারহান একটা 4 মেরে দিল। 3 নম্বর বলে মিড অফের ওপর দিয়ে শটাং একটি 6।
এই ওভারে আসলো গোটা 13 রান। পুরো স্টেডিয়াম যেন অবাক হয়ে গেল। বুমরার 2 ওভারে কোনো উইকেট আসেনি। পাকিস্তানের 2 ব্যাটসম্যান একেবারে নির্ভয়ে ব্যাটিং করছিল। দেখতে দেখতে 6 ওভার শেষ হলো। পাকিস্তানের রান তখন 45। কিন্তু ভারতের কাছে সবচেয়ে চিন্তার বিষয় ছিল পাকিস্তানের এখনো একটি উইকেটও পড়েনি। আর যদি এভাবেই চলতে থাকে তাহলে এই রানের গণ্ডি 200 পার করবেই করবে। সূর্যকুমার যাদবের মুখে তখন স্পষ্ট চিন্তার ছাপ দেখা যাচ্ছে। আর ভারতীয় সমর্থকদের মনে তখন একটাই প্রশ্ন, তবে কি আজ পাকিস্তানের দিন? 7 নম্বর ওভারে নতুন বোলার কুলদীপ যাদবকে ট্রাই করলো সূর্যা, কিন্তু এই প্ল্যানও ফেল হলো। শাহিবজাদা ফারহান কুলদীপের শেষ বলে 6 মেরে ওভারে গোটা 11 রান তুলে নিল। এরপর অক্ষর প্যাটেলের ওভারে এলো আরও একটি বাউন্ডারি। পাকিস্তানের 2 ওপেনার এবার রানের গতি আস্তে আস্তে বাড়াচ্ছিল। আর এটা ছিল ভারতের জন্য একটা স্পষ্ট বিপদ সংকেত। ভারতীয় বোলাররা তাদের সবটা দিয়ে চেষ্টা করছিল উইকেট নেওয়ার, কিন্তু পাকিস্তানি ব্যাটসম্যানরা কোনো মতেই ভারতের ফাঁদে পা দিচ্ছিল না। 9 নম্বর ওভারেই শাহিবজাদা ফারহান মাত্র 35 বলে তার 50 রান পূর্ণ করল। সে ব্যাট তোলার সাথে সাথেই পাকিস্তানি দর্শকরা চিৎকার করে উঠল। তাদের নাচানাচি দেখে মনে হচ্ছিল তারা এখনই ভেবে নিয়েছে যে ভারত আজ হারতে চলেছে। তবে খেলার এখনো 10 ওভার বাকি ছিল, আর ভারত কোনোভাবেই পাকিস্তানকে এত সহজে ছেড়ে দিতে রাজি ছিল না। ভারতীয় বোলারদেরকে নিয়ে ছিনিমিনি খেলা শাহিবজাদা ফারহান আর ফাকার জামান যখন পিচে পুরোপুরি সেট, তখন সূর্যকুমার বলে আনলো বরুণ চক্রবর্তীকে। চক্রবর্তীর 3য় বলে ফারহান লং অনের ওপর দিয়ে একটা বিশাল ছক্কা হাঁকালো, কিন্তু সে এটা আন্দাজও করতে পারেনি এটা ছিল বরুণের একটা চাল। ঠিক তার পরের বলেই বরুণ একই জায়গায় বলটি ফেললো, কিন্তু এটা ছিল একটু জোরে। ফারহান ভাবলো এটা আরো বড় 6 মারবে, কিন্তু সেখানেই ফেসে গেল সে। ব্যাটে বলে টাইমিং হলো না, বল সোজা চলে গেল বাউন্ডারির সামনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার তিলক ভার্মার কাছে। সেট হয়ে যাওয়া ফারহান, যে কিনা ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল, তাকে চালাকি করে আউট করে দিল বরুণ। 10 ওভার শেষে পাকিস্তানের রান দাঁড়ালো 87, 1 উইকেটের বিনিময়ে। এখন ব্যাটে নামলো স্যাম আয়ুব, আর এসে ব্যাক টু ব্যাক 2 4 মারলো শিবম দুবেকে। আয়ুবের ভয়ঙ্কর রূপ দেখে ভারত কিছুটা ভয় পেয়ে গেল। এর পরের ওভারে মোমেন্টাম চেঞ্জ করতে আসলো তিলক ভার্মা, কিন্তু এই ওভারেও কোনো উইকেট আসলো না। উল্টে ফাকার জামান একটি 4 মেরে দিল তাকে। ফারহান আউট হওয়ার পর যেই অ্যাডভান্টেজ ভারতের কাছে এসেছিল সেটা পুরোপুরি হাতছাড়া করলো ভারতীয় বোলাররা। 12 ওভার শেষে পাকিস্তানের রান দাঁড়ালো 107। কুলদীপ যাদব বলে আসলো। প্রথম 4টে বলে পাকিস্তানি ব্যাটসম্যানদের একটু টেস্ট করে নিল সে, আর 5ম বলেই ফেললো তার জাদুই বল। বলটা অফ স্টাম্পের বাইরে পড়ে অনেকটা আউট সুইং করলো, আর তার সাথে ছিল একটু বাউন্স। আয়ুব এটা কাট শট খেলতে গেল, কিন্তু বলে বাউন্স থাকায় সেটা চলে গেল সোজা জসপ্রীত বুমরার হাতে। বুমরা একটা অসাধারণ ক্যাচ ধরল। সূর্যকুমার যাদব যেই জন্য কুলদীপ যাদবকে বলে টেনেছিলেন, কুলদীপ সেই কাজটা সম্পূর্ণ করে তার ওভার শেষ করল। এরপর অক্ষর প্যাটেল বলে আসলো, আর এসেই জাদু দেখালো সে। 3 নম্বর বলেই সদ্য পিচে আসা মোহাম্মদ হ্যারিসকে জালে ফাঁসালো। অফ সাইডের বাইরের বলে ইনসাইড আউট শট খেলতে গেল সে, আর বলটা বাউন্ডারিতে যাওয়ার পরিবর্তে সোজা চলে গেল রিঙ্কু সিং এর হাতে। হ্যারিস 2 বলে 0 রান করে প্যাভিলিয়নে ফেরত গেল। এবার ভারতীয় দর্শকদের চিন্তা একটু কমলো, কারণ ভারতীয় টিম আস্তে আস্তে ম্যাচে কামব্যাক করছিল। পাকিস্তানি ব্যাটসম্যানরা ভাবছিল ভারতীয় বোলারদের এসেই চার্জ করবে যাতে তারা বলই না ফেলতে পারে, কিন্তু তারা ভুলে গিয়েছিল এটা ভারত, আর এই টিমের বোলাররা এতটাও কাঁচা খেলোয়াড় না যে তাদের বলে বলে 6 মারতে দেবে। 14 ওভার শেষে পাকিস্তানের রান দাঁড়ালো 118, আর উইকেট পড়ল 3টে। বরুণ চক্রবর্তী বলে আসলো। ফাকার জামান তখন ক্রিজে ছিল, আর পাকিস্তানিদের ভরসা ছিল যে তাদের এই ওপেনার পাকিস্তানকে একটা ভালো স্কোরে নিয়ে যাবে। যথারীতি ওভারের 3য় বলে লং অনের ওপর দিয়ে সে একটা বিশাল ছক্কা হাঁকালো। পাকিস্তানিদের মনের আশার আলো যেন আরো তীব্র হয়ে জ্বলে উঠল, কিন্তু ঠিক তার 1 বল পরেই ঘটল বিপদ। আগের বলে 6 মেরে ওভার কনফিডেন্ট ফাকার জামান যখন পরের বলটিকেও একইভাবে 6 মারার জন্য মারতে গেল, সেখানেই ফেসে গেল সে। বলটি চলে গেল সোজা ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকা কুলদীপ যাদবের হাতে। কুলদীপ ক্যাচ ধরে ফাকার জামানকে বিদায় করলেন। বরুণের ঝুলিতে এলো 2 উইকেট।
যেই পাকিস্তান একসময় 113-তে 1 উইকেট ছিল, সেই পাকিস্তান এখন হয়ে গেল 128-এ 4। এটা যেন পাকিস্তানের পক্ষেই সম্ভব। একবার পড়া শুরু হলে যেন কোনো মতেই থামতেই চায় না তারা। তবে দাঁড়ান, এখনো তো ভারতীয় বোলারদের আসল ক্যালমা দেখানো বাকি আছে। পরের ওভারে আকসার বল করতে এসে আবার একটা উইকেট নিল। পাকিস্তানি ব্যাটিং যেন তাসের ঘরের থেকেও তাড়াতাড়ি ভেঙে পড়ছিল। স্টেডিয়ামে বসা পাকিস্তানি দর্শকরা, যারা একসময় গলা ফাটিয়ে চিৎকার করছিল আর ভারতীয়দের অপমান করছিল, তারা আস্তে করে সিটে বসে গেল। তাদের গলার আওয়াজ যেন এক মুহূর্তেই থেমে গেল। উল্টো দিকে ইন্ডিয়ান ফ্যানরা চিৎকার করে ভারতীয় টিমের মনোবল বাড়াচ্ছিল। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে পাকিস্তান এখন 200 রানের স্বপ্ন ত্যাগ করে কোনো মতে 150 রান কিভাবে করা যায় সেই কথা ভাবতে লাগলো। প্রতি ওভারে একটি করে উইকেট যেতেই আছে। এই সময় একটা ভালো সেন্সেবল ক্যাপ্টেন হলে কি করত? সে একটা ক্যাপ্টেন ইনিংস খেলতে পারত। কিন্তু পাকিস্তানের ক্যাপ্টেন আগাজি কি করলো? সে 17 নম্বর ওভারে আসা কুলদীপ যাদবের বলে, যে কিনা পাকিস্তানের টপ ব্যাটসম্যানদের উইকেট নিয়েছে, তাকে চার্জ করতে গেল। আর পরিণতি যা হওয়ার তাই হলো। বল ব্যাটে এজ লেগে সোজা উঠে গেল কিপারের মাথার উপরে। আর সঞ্জু স্যামসং একটা সহজ ক্যাচ ধরে পাকিস্তানি ক্যাপ্টেনকে ড্রেসিং রুমের রাস্তাটা দেখিয়ে দিলেন। পাকিস্তানি ব্যাটিং এখন যেন এক অনাথ আশ্রমে পরিণত হলো। প্রথমে টপ অর্ডার, তারপর স্বয়ং ক্যাপ্টেন, দুজনেই ঘটি বাটি গুটিয়ে ড্রেসিং রুমে গিয়ে খেলা দেখছে। আর এদিকে মোহাম্মদ নওয়াজ আর শাহিন আফ্রিদির পা রীতিমতো কাঁপছে। কুলদীপের এই ওভারটা কোনো মতে কাটিয়ে দেওয়াই ছিল তাদের লক্ষ্য। কিন্তু কুলদীপ তো এত সহজে তাদের ছাড়তে রাজি ছিল না ভাই। এই ওভারের তৃতীয় বলেই কুলদীপ শাহেনশাহ আফ্রিদিকেও খেয়ে নিল। আর ওভারের শেষ বলে আর একটা মারণ কামড় বসিয়ে ফাহিম আশরাফকেও শিকার করলো। কুলদীপের এক ওভারে এলো 3-3টে উইকেট। পাকিস্তানের মেরুদণ্ড যেন পুরোপুরি ভেঙে গেল। 17 ওভার শেষে পাকিস্তান 134-এ 8, 113 রানে 1 উইকেট থেকে 134-এ 8, অর্থাৎ মাত্র 21 রান করতে গিয়ে 7 উইকেট হারিয়েছে তারা। এবার পাকিস্তান বুঝতে পারল ভারতীয় বোলিংকে হালকাভাবে নেওয়া তাদের জন্য কত বড় ভুল হয়েছে। কিন্তু তারা যতক্ষণে তাদের ভুল বুঝতে পারল, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এখন চাইলেও আর কিছু করার ছিল না। ভারতীয় স্পিনাররা তাদের কাজ করে দিয়েছিল, কিন্তু বুমরার চোখে জল জল করছিল সেই পুরনো দিনের ঘটনা যেটা হ্যারিস রফ ভারতীয় দর্শকদের সামনে গিয়ে করেছিল। আর এখন তার কাছে সুযোগ ছিল এর বদলা নেওয়ার। 18 নম্বর ওভারে হ্যারিস রফের ওপর বদলা নিতে বল করতে ছুটে এলো বুমরা। আর ওভারের শেষ বলেই হ্যারিসকে লক্ষ্য করে একটা তীক্ষ্ণ ইয়র্কার ছুড়ে দিল সে। সাথে সাথেই হ্যারিস রফের উইকেট ভেঙে চুরমার হয়ে গেল। আর তার সাথে চুরমার হয়ে গেল তার অহংকার। বুমরা হ্যারিসকে উদ্দেশ্য করে সেই একই সেলিব্রেশন করলো যেটা সে একদিন আগে ভারতীয় দর্শকদের সাথে করেছিল। এটা দেখে হ্যারিস রেগে লাল হয়ে গেল। সে মনে মনে বলতে লাগলো বোলিংয়ে এর প্রতিশোধ নেবে। এদিকে পাকিস্তানের 150 রান পার করারও ক্ষমতা প্রায় শেষ হয়ে এসেছে। অবশেষে শেষ ওভারে বুমরা নওয়াজকে আউট করে পাকিস্তানি ব্যাটিংয়ের কফিনে শেষ পেরেক পুঁতে দিল। পাকিস্তান অল আউট হলো মাত্র 146 রান করে। শেষ 33 রানে 9 উইকেট হারিয়ে একটা হাসির খোরাকে পরিণত হলো পাকিস্তানি টিম। ভারতীয় টিমের সামনে এই সামান্য টোটাল দেখে সবাই হাসছিল। কিন্তু মনে রাখতে হবে এটা ছিল ফাইনাল, তাই কোনো রানই ছোট না। আর সূর্যকুমার যাদব এটা খুব ভালো করেই জানত। অন্যদিকে পাকিস্তানি দর্শকরা তখন ক্ষোভে ফুঁসছে। একে তো তাদের প্লেয়ারদের এত বাজে পারফরমেন্স, তার উপর ইন্ডিয়ান ফ্যানরা তাদের যেভাবে ক্লাস নিয়েছে তাতে তারা এখন ক্ষিপ্ত। তারা যে কোনো মূল্যে এর প্রতিশোধ নিতে চায়। আর এই প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানের ভরসা ছিল শাহিন আর হ্যারিসরা। 146 রানের টার্গেট চেস করার জন্য মাঠে নামলো ভারতের 2 বীর পুরুষ শুভমান গিল আর অভিষেক শর্মা। এত কম রানের লক্ষ্য দেখে ভারতীয়রা নিজেদের মধ্যে আলোচনা করছিল যে ভারত এটা কত ওভারের মধ্যে শেষ করবে। কারণ ভারতবাসীরা প্রায় সবাই আন্দাজ করে নিয়েছিল যে এই ম্যাচ ভারত খুব সহজে জিতে যাবে। কিন্তু এটাই ছিল আমাদের সবথেকে বড় ভুল ভাবনা। প্রথম ওভারেই পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদিকে 4 মেরে ইনিংস শুরু করলো অভিষেক। কিন্তু দ্বিতীয় ওভারেই আসলো একটা বড় ঝটকা। সারা টুর্নামেন্টে ঝোড়ো ব্যাটিং করা অভিষেক দ্বিতীয় ওভারেই ফাহিম আশরাফের প্রথম বলে হ্যারিস রফের হাতে ক্যাচ দিয়ে বসলেন। 7 রানে ভারতের প্রথম উইকেটের পতন ঘটল। অভিষেক আউট হতেই পুরো স্টেডিয়ামে যেন নিস্তব্ধতা নেমে এলো। অন্যদিকে পাকিস্তানি মিডিয়ায় তো খুশির কিনারাই নেই। তারা আনন্দে লাফাচ্ছে, কারণ অভিষেক আউট মানেই ইন্ডিয়া শেষ।
প্রথম উইকেট পড়ার পর মাঠে নামল সুরিয়া, কিন্তু গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়ালো পাকিস্তানের শাহিন আফ্রিদি। ওভারের তৃতীয় বলে সুরিয়া কুমারকে শিকার বানালো সে। বলটিকে কভারের ওপর দিয়ে মারতে গিয়ে সুরিয়া ক্যাচ দিয়ে বসলো পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগার হাতে। ব্যাক টু ব্যাক দুটো উইকেট পড়ে ভারত তখন প্রবল চাপে। ভারতীয় ব্যাটসম্যানদের আউট করে পাকিস্তান তখন পুরো জেগে উঠেছে। তাদের সেলিব্রেশন দেখে মনে হচ্ছিল এই 2 ওভারেই তারা ভারতকে পুরো শেষ করে দিয়েছে। এবার ব্যাটে নামলো তিলক ভার্মা। টুর্নামেন্টে মোটামুটি ভালো পারফরমেন্স করলেও আমরা কেউই তিলক ভার্মার ওপর তখনও অতটা ভরসা করতে পারিনি, কারণ এখনও আমাদের মনে চলছে অভিষেক শর্মা আর সূর্যা কুমারের সেই উইকেট পতনের কাহিনী। এখন আমাদের আশার কেন্দ্রবিন্দু ছিল শুভমান গিল, কিন্তু আমাদের এই আশা নিরাশায় পরিণত হলো মাত্র 5 মিনিটের মধ্যেই। চতুর্থ ওভার বল করতে এলো ফাহিম আশরাফ। ওভারে একটা বাউন্ডারি মারল গিল, কিন্তু শেষ বলেই সব শেষ। গিল বলটাকে ফিল্ডারের ওপর দিয়ে মারতে গেল, কিন্তু টাইমিং ঠিক না হওয়ায় বল চলে গেল সোজা সেই হ্যারিস রফের হাতে। হ্যারিস ক্যাচ ধরেই অ্যাগ্রেসিভ সেলিব্রেশন দিলেন। মাত্র 20 রানে ভারতের 3-3টে উইকেট পড়ে গেছে। এর থেকে খারাপ শুরু ভারতের জন্য আর কি বা হতে পারত। ফাইনালের মতো ম্যাচ আর মাত্র 146 রানের টার্গেট পূরণ করতে গিয়ে গোটা টুর্নামেন্টে ভালো খেলা ইন্ডিয়া আজ যে এইভাবে ভেঙে পড়বে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। স্টেডিয়ামে বসে থাকা দর্শকরা তখন পুরোপুরি আশা ছেড়ে দিয়েছে, কারণ ভারতের সব থেকে বড় বড় ব্যাটসম্যানরা তখন প্যাভিলিয়নে। এই ম্যাচ কে জেতাবে ভারতকে? যারা টিভির সামনে বসে খেলা দেখছিল তারা তখনই টিভি বন্ধ করে চলে গেল, কারণ 2021-এর সেই পুরনো স্মৃতি আর কেউই নিজের চোখে দেখতে চায় না। এদিকে পাকিস্তানিরা কালনাগের মতো ফনা তুলছিল। তাদের পৈশাচিক উল্লাস দেখে এটা ভালোভাবেই বোঝা যাচ্ছিল যে আজ ইন্ডিয়ান ফ্যানদের তারা খুব ভালোভাবেই অপমান করবে। ম্যাচের এই মুহূর্তে যখন ভারতীয় ফ্যানরা পুরোপুরি আশা হতো, ভারতীয় ড্রেসিং রুমে পিন ড্রপ সাইলেন্স, ঠিক সেই সময় উইকেটের অপর প্রান্তে দাঁড়িয়ে একটা ছেলে পাকিস্তানিদের এই অসভ্য আচরণের জবাব দেওয়ার জন্য নিজেকে ভেতর থেকে তৈরি করছিল। নাম ছিল তার তিলক ভার্মা, যার ওপর আমরা কেউই ভরসা করছিলাম না। কিন্তু সেদিন তিলক প্রতিজ্ঞা করে নিয়েছিল সে যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ ভারতকে কোনোভাবেই পাকিস্তানের মতো টিমের সামনে মাথা নিচু করতে দেবে না সে। ক্রিজে এবার নতুন 2 ব্যাটসম্যান তিলক ভার্মা আর সঞ্জু স্যামসন। পাকিস্তানি বোলাররা তখন একেবারে কামড়ে ধরেছে আমাদের ব্যাটসম্যানদের। তারা ভেবেছিল একটু প্রেসার বাড়ালেই এই 2 জন ব্যাটসম্যানও নিজের উইকেট দিয়ে দেবে। যথারীতি পঞ্চম ওভারে পাকিস্তানের প্রিমিয়াম ফাস্ট বোলার শাহিন আফ্রিদি বল করতে এলেন, কিন্তু তিলক আর সঞ্জু মিলে ওভারটা দারুণভাবে খেলল। শাহিনের ওভার শেষ হতেই 2 জন মিলে পরবর্তী প্ল্যান ঠিক কি হবে সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা সেরে নিল। এবার পাওয়ার প্লের শেষ ওভার অর্থাৎ 6 নম্বর ওভারে পাকিস্তানের উইকেট টেকার বোলার ফাহিম আবার বল করতে আসলো, কিন্তু এবারে সে উইকেটের জায়গায় একটা 6 আর একটা 4 খেয়ে মুখ শুকিয়ে গেল তার। পাওয়ার প্লের শেষ ওভারে 2 জন মিলে 11 রান তুলে নিল। 6 ওভার শেষে ভারতের রান দাঁড়ালো 36 3 উইকেটের বিনিময়ে। এটাই হয়তো এই গোটা টুর্নামেন্টে ভারতের সব থেকে লো স্কোর ছিল পাওয়ার প্লের মধ্যে। প্রতি ওভারে তখন প্রায় 8 রান করে দরকার, কিন্তু সেই সময় এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল উইকেট না দেওয়া। তিলক আর সঞ্জু মিলে ঠিক এই কাজটাই করছিলেন। একে একে পাকিস্তানের ক্যাপ্টেন তার স্পিনারদের বলে টানতে লাগলো। তারা এক্সপেক্ট করছিল তিলক বড় শট খেলতে গিয়ে উইকেট দেবে, কিন্তু তিলক কোনোভাবে তাদের ফাঁদে পা দিচ্ছিল না। এরপর পাকিস্তান তাদের আরেক ব্রহ্মাস্ত্র হ্যারিস রফকে ব্যবহার করলো, কিন্তু হ্যারিসের ওভারে একটা বাউন্ডারি মেরে আর বাকি বলগুলো সিঙ্গেল ডাবল খেলে হ্যারিসকে আরও রাগিয়ে দিল তিলক আর সঞ্জুরা। দেখতে দেখতে 10 ওভার কেটে গেল। ইন্ডিয়ার রান এখন 58, কিন্তু সব থেকে ভালো খবর ছিল 3 উইকেট পড়ার পর আর কোনো উইকেট পড়েনি। এদিকে তিলক আর সঞ্জু মিলে বেশ ভালোই পার্টনারশিপ করে ফেলেছে। তিলক 24 রানে আর সঞ্জুও 16 রানে ব্যাটিং করছিল। তবে রান রেট 8 থেকে 9-এর ঘরে চলে যাওয়ায় এবার ওভারে একটা করে বাউন্ডারি মারতেই হবে, আর এখানেই সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল এই 2 ব্যাটসম্যানের। 11 নম্বর ওভার আবরার আসলো। ওভারে একটা 6 আর বাকি সিঙ্গেল নিয়ে গোটা 11 রান উঠল। পরের ওভারেও ঠিক একই কাহিনী, স্যাম আইয়ুবের বলে একটি 6 আর একটি সিঙ্গেল নিয়ে 7 রান। পাকিস্তান টিম এবার চাপে পড়ে গেল, কারণ সেই ভোরবেলা 3টে উইকেট পেয়েছে তারা, কিন্তু এরপরে আর কোনো উইকেট ঘরে আসেনি। উল্টে ভারতের 2 জন ব্যাটসম্যান নিজেদেরকে সেট করে ফেলেছে পিচে।
ক্যাপ্টেন সালমান আলী আগা যে এতক্ষণ হেসে খেলে মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, তার চোখে আস্তে আস্তে চিন্তার ছাপ দেখা দিতে লাগলো। সে খুব ভালো করেই জানতো যদি তারা উইকেট না ফেলতে পারে তাহলে ইন্ডিয়া এই ম্যাচ তাদের কাছ থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে। আর ঠিক এই কথা ভেবে সে আবরার আহমেদকে আবার বলে আনলো। প্রতি ওভারে একটা করে বাউন্ডারি আর কয়েকটা সিঙ্গেল নিয়ে যেই প্ল্যানে দুইজন এগোচ্ছিল সেই প্ল্যান এই ওভারেও অ্যাপ্লাই করতে হতো। কিন্তু এখানেই ঘটল বিপদ। ওভারের দ্বিতীয় বলটায় সঞ্জু বড় শট মারতে গেল, কিন্তু এবার আর ব্যাটে বলে হলো না। বল ব্যাটের কানায় লেগে সোজা চলে গেল ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকা শহীবজাদা ফারহানের হাতে। উইকেটটা এমন সময় আসলো যখন ভারত জাস্ট ম্যাচে কামব্যাক করছিল। ভারতীয় দর্শকদের চিন্তা আবার বাড়তে লাগলো। এবার ব্যাটে নামলো শিবম দুবে। 13 ওভার শেষ, ভারতের জিততে দরকার 42 বলে 69 রান। প্রতি ওভারে প্রায় 10-এর কাছে রান লাগে। একে তো রান রেটের প্রেসার, আর অন্যদিকে একের পর এক উইকেট হারানো। এই দুইয়ের জাতাকলে পড়ে ভারতের অবস্থা তখন করুণ। কিন্তু তিলক তখনও হাল ছাড়েনি। সে দুবেকে ভালো করে বোঝালো কোন প্ল্যানে এগোতে হবে। ভারতকে চাপে ফেলতে সালমান আগা তার তুরুপের তাস হ্যারিস রফকে আবার বলে টানলেন। প্রতিশোধের আগুনে জ্বলা হ্যারিস রফ তখন যে কোনো মূল্যে তিলকের উইকেট চাইছিল, কিন্তু এই ওভারে তিলক ভার্মা রফকে কাছে টেনে তার কপালে ভারতের বিজয় তিলক চিপকে দিল। ওভারের প্রথম বলে দুবে একটা 4 মারল, তৃতীয় বলে তিলক মারল আর একটা 4, আর শেষ বলে 6 মেরে হ্যারিস রফকে তার অকাত বুঝিয়ে দিল সে। এই ওভারে আসলো গোটা 17 রান। এখন ভারতকে জিততে হলে 30 বলে 47 রান চাই। একদিক থেকে তিলক ইনিংসটাকে সামলাচ্ছিল, আর অন্যদিকে শিবম দুবে তিলকের ভরপুর সাথ দিচ্ছিল। 17 ওভার শেষে পরিস্থিতি এমন দাঁড়ালো যে এখন ভারতকে জিততে হলে 18 বলে 30 রান দরকার, অর্থাৎ প্রতি ওভারে 10 রান করে। আর এই 3টে ওভার বাকি ছিল হ্যারিস রফের মতো গতির দানব আর উইকেট টেকিং বোলার ফাহিম আশরাফের। আর তাই ম্যাচ তখন টান টান উত্তেজনায় পৌঁছে যায়, কারণ এখান থেকে যে কোনো কিছু হওয়া সম্ভব। 18 নম্বর ওভার বলে এলো সেই হ্যারিস রফ। ওভারের প্রথম 5টি বলে কোনো বাউন্ডারি মারতে পারল না তিলক আর দুবে। প্রেসার ক্রমশ ভারতের ওপর বাড়ছিল, কারণ প্রায় 15 বল হয়ে গেছে ভারত কোনো বাউন্ডারি মারেনি। আর এই ওভারে যদি একটি বড় হিট না আসে তাহলে ভারত পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে যাবে। কিন্তু ওভারের শেষ বলে শিবম দুবে একটা কড়া ছক্কা মেরে ভারতকে ম্যাচে জীবিত রাখলেন। এখন 12 বলে দরকার 17 রান। 19 নম্বর ওভার বলে ফিরল সেই ফাহিম আশরাফ, যে প্রথমে উইকেট নিয়ে ভারতের টপ অর্ডার ধ্বংস করে দিয়েছিল, আর বলে এসেই পরপর 3টে বল দারুণ জায়গায় ফেললেন। তিলক বাউন্ডারি মারতে গিয়েও মারতে পারছিল না, কিন্তু 4 নম্বর বলে শিবম দুবে একটা 4 মেরে ভারতীয় ফ্যান্সদের বুকে কিছুটা অক্সিজেন ভরে দিলেন। এখন ম্যাচ এমন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছিল যেখানে প্রতিটি বলেই ব্যাট চালাতে হতো। ফাহিম 5ম বলটি চালাকি করে স্লো করলো। শিবম দুবে বড় শট মারতে গেল, কিন্তু মিস। ওভারের শেষ বলে শিবমের কাছে আর কোনো অপশনই ছিল না। এই বলে যে কোনো মূল্যে তাকে একটা বড় বাউন্ডারি মারতেই হতো, আর সে সেটাই করলো। কিন্তু ভাগ্য সাথ দিল না। শেষ বলটা সে গায়ের জোরে ব্যাট চালালো, কিন্তু বল সীমানা পেরোলো না। বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকা শাহিন আফ্রিদি ক্যাচ লুফে ম্যাচের উত্তেজনা আবার বাড়িয়ে দিল। এবার 6 বলে দরকার 10 রান। বোলিংয়ে হ্যারিস রফ। স্টেডিয়ামে তখন টান টান উত্তেজনা। পাকিস্তানি দর্শকরা ভাবছিল হ্যারিসের ওভারে 10 রান করা ভারতের পক্ষে কোনোভাবেই সম্ভব না। অন্যদিকে ভারতীয় দর্শকদের ভরসা ছিল তিলক ভার্মার ওপর। যথারীতি শেষ ওভার শুরু হলো। ওভারের প্রথম বলেই তিলক আউট হতে হতে বেঁচে গেল। বলটা জাস্ট হ্যারিস রফের মাথার পেছনে গিয়ে পড়ল, কিন্তু তিলক কোনোভাবেই স্ট্রাইক নিজের হাত ছাড়া করতে চাইছিল না, তাই সে জোরে দৌড়ে 2টো রান কমপ্লিট করলো। দ্বিতীয় বলে হ্যারিস আবার স্লোয়ার বল করলো অফ সাইডের বাইরে, কিন্তু এবার তিলক বলটা বুঝতে পেরেই সরে গেল অফ স্ট্যাম্পে, আর স্কোয়ার লেগের ওপর দিয়ে উড়িয়ে একটা ছক্কা হাঁকালো। ড্রেসিং রুমে বসে থাকা কোচ গৌতম গম্ভীর তার সমস্ত অ্যাগ্রেশন টেবিল চাপড়ে বের করলেন। এখন ভারতের জেতার জন্য চাই মাত্র 4 বলে 2 রান। পরের বলে এলো একটা সিঙ্গেল। এখন ম্যাচ ড্র। স্ট্রাইকের রিঙ্কু সিং, যে এখনো অবধি একটি ম্যাচও খেলেনি, তার হাতে সুযোগ আসলো ম্যাচের উইনিং রান বের করার, আর রিঙ্কু সিংও নিরাশ করল না। হ্যারিস রফের চতুর্থ বলেই একটি 4 মেরে পাকিস্তানের সমস্ত অহংকার চুরমার করে দিল রিঙ্কু। পাকিস্তানের জেতা ম্যাচ মুখের সামনে দিয়ে কেড়ে আনলো ভারত। আর হ্যারিস রফ সেদিন কত রান খেয়েছিল জানেন? 50। হ্যাঁ, বোলিংয়ে সে 50 রান পূর্ণ করেছিল, তাও 3 ওভার 4 বলে।
সেদিন হ্যারিস বুঝতে পারলো যে বাপের সাথে পাঙ্গা নিয়ে সে কত বড় ভুল করেছে। স্টেডিয়াম থেকে পাকিস্তানের দর্শকরা দৌড়ে পালাতে শুরু করলো, কারণ তারা ভালোভাবে জানতো ইন্ডিয়ান দর্শকরা এবার তাদের ছাড়বে না। অন্যদিকে পাকিস্তানে তখন টিভি ভাঙার উৎসব শুরু হয়ে গেছে, আর পাকিস্তানি মিডিয়া ইন্ডিয়ার সমালোচনা বাদ দিয়ে হ্যারিস রফকে গালাগালি করা শুরু করলো। সেদিন তিলক বর্মা 53 বলে 69 রান করে ভারতের কপালে বিজয় তিলক পরিয়ে দিলেন, আর তিনি প্রমাণ করলেন ভারতীয় টিমের প্রতিটি ব্যাটসম্যানই ওয়ান ম্যান আর্মি, আর এর জন্যই ভারত এশিয়ার কিং। বন্ধুরা, সেদিন তিলক বর্মার এই অনবদ্য ইনিংসকে আপনি 10-এর মধ্যে কত নম্বর দিতে চান নিচে কমেন্ট করে জানান। আর আপনি যদি ভারতীয় টিমের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর এরকমই ক্রিকেটের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।